যদি ফেরত আসেও এটাকে এক্সিকিউট করতে পারবেন না। আমি জানি না সুপ্রিম কোর্ট কি ফাইন্ডিং দিবে। সুপ্রিম কোর্ট যদি চাপায় দেয় এরকম যে দিলাম তত্ত্বাবধায়ক সরকার ফেরত এবং এই সরকারি তত্ত্বাবধায়ক সরকার এই নির্বাচন দিয়ে যাবে, ভিন্ন কথা। কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স যে তত্ত্বাবধায়ক সরকার আগে যেটা ছিল তার কাজটা হলো কি আসবে, রুটিন কাজ করবে এবং একটা নির্বাচন দিয়ে চলে যাবে এবং মোটামুটি তার পিরিয়ড 3 মাস। এই হলো তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা, নাকি? এটা তো দ্বিমত নাই। এখন আমার নির্বাচন বাকি কবে? ফেব্রুয়ারিতে। 3-3.5 মাস। ভেরি সিম্পল। এই সরকারের নাম বদল করতে হবে কেন? সে তো কালকে তত্ত্বাবধায়ক সরকার নাম দিই আমি, তাও তো 3 মাস পর নির্বাচন ফেব্রুয়ারিতেই যায়। তো ফেব্রুয়ারিতে তো নির্বাচন আছে, পরিষ্কার। আর তত্ত্বাবধায়ক সরকার যদি আসে ফেরত, সংশোধনী ছাড়া ঢুকাইতে পারেন, বাংলাদেশে কোনো আইন নেই, কেউ যদি ঢুকাইতে পারেন তাকে চ্যালেঞ্জ করে দিলাম। 18তম সংশোধনীর মাধ্যমে ঢুকাইতে হবে। যেমন 13তম সংশোধনী বাদ করছিল না খালেদা জিয়ারটা, তারপরে কোর্ট রায় দিছে না যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলাম, তাতে কি কাজ হয়েছিল নাকি 50 সংশোধনী প্রয়োজন হয়েছে? এক একটা সংশোধনী এক একটা সংবিধান। সুতরাং কালকে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলেও কোনো লাভ নাই। তত্ত্বাবধায়ক সরকার চাইনি তো আমরা। না, আপনার না, উনি কোর্টের মাধ্যমে, আপনি চান না। যদি কোর্টের মাধ্যমে ফেরত আসে তাতেও পারবে না, কারণ পার্লামেন্টে গিয়ে নো ওয়ে। আরো বলে দিচ্ছি, পার্লামেন্ট কি কয়, কোর্ট আইন বানাইতে পারে না, কোর্ট সংবিধান লিখতে পারে না, কোর্ট সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন হইলে সেই অংশ বাদ দিতে পারে, কোর্ট আইনের ব্যাখ্যা দিতে পারে, পরিষ্কার। কোর্ট কোনো সংবিধান লিখতে পারে না। এইবার আসেন কেন তাহলে ওনাকে? আর এটা কি তামাশা নাকি? আপনি অন্তর্বর্তীকালীন সরকারের নাম দিবেন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে, কিংবা তত্ত্বাবধায়ক আদলে চলবে, এটা মানে বুঝেন? মানেটা সিম্পল। সরকার, আউটগোয়িং সরকার এবং ইনকামিং সরকার যিনি আসবেন, আউটগোয়িং কে পতিত সরকার, আউটগোয়িং চলে গেছেন যিনি, উনি তো পতিত সরকার। আচ্ছা, ইনকামিং যিনি নির্বাচনের মধ্যে আসবেন, এর মাঝখানের যে সময়টা, দ্যাট ইজ অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণাঙ্গ সরকার, মানে পূর্ণ ক্ষমতার অধিকারী। সে 2 দিনের সরকার হোক, 2 বছরের হোক আর 5 বছরের হোক, কমপ্লিট সরকার। অর্থাৎ চুক্তি করবেন, চুক্তি বাতিল করবেন। আপনি লক্ষ্য করছেন সম্প্রতি একটা চুক্তি বাতিল হয়েছে, ঠিক আছে? তারপরে কিন্তু এই বক্তব্যটা আসছে এখানে। এটার ওই রূপ দেওয়ার মানে ইনডাইরেক্ট বলা তার ক্ষমতা খর্ব করা। আচ্ছা, অর্থাৎ আপনি ভদ্র ভাষায় যেটাকে বলে, আপনি নির্বাচনের দিকে থাকেন, আপনি এইটা করেন, আপনি ওই সমস্ত কাজে যায়েন না। তা না হইলে আমি এই নাম পাল্টাইয়া দিলে প্রশাসন ঠিক হয়ে যাবে। কারণটা কি? নাম পাল্টাই দিলাম, আমার নাম জব্বার, কালকে সকালে আমি নাম বানালাম কুদ্দুস, তাহলে কি হবে? আমার কথা আগে শুনে নেই, এখন শুনবে? ভাই আপনার নাম কুদ্দুস, শুনলে জব্বার থাকতেও শুনবে, কুদ্দুস থাকবে, কিছুই না। এই সরকারের 3.5 মাস টাইম আছে, তো অনেক কিছু। পূর্ণাঙ্গ সরকার, আমি আবারও বলছি, জাস্ট কমপ্লিট সরকার। এটা মেয়াদ যে কয়দিনই হোক এবং কমপ্লিট কাজ করবে। এই ক্ষমতা খর্ব করার কৌশল হিসেবে এটা নিছে। তার মানে রুটিন ওয়ার্ক শুধু করবে 3 মাস, এটা বলতে চাচ্ছে তারা। এটা বলতে চাচ্ছে, তার মানে আপনি চুক্তি করতেও যান না, চুক্তি বাতিল করতে যান না, কোথাও অন্য কোথাও নাক গলায়েন না। ভেরি সিম্পল, পত্রিকা পড়ে মিলাইতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর বলছে দলীয় লোক আছে এটার ভিতরে। জি, এটা ইন্ডিকেট করছে কাদের, সেটা আমরা বুঝি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যে ইন্ডিকেট করছেন এনসিপির ছাত্র দুইটাকে, এনসিপি না সরি, মাহফুজ আর আসিফ মাহমুদ, আপনি সম্ভবত তাদের নাম বলতে চাচ্ছেন। এরা আগে উপদেষ্টা হয়েছে, দল পরে হয়েছে। জি, ইন নো ওয়ে তারা কোনো দলের লোক না। এখন দলের লোক যদি বলেন কি দিয়ে, অ্যাক্টিভিটিস দিয়ে যদি বলেন, আমি আসিফ নজরুল দেখছি বহু জনসভায় গেছে এবং বিএনপির বহু বক্তৃতায় গিয়া বিএনপির পক্ষে কথা বলছে, অপরাধ নয়। তাহলে আপনি কি তাকে দলীয় ধরবেন? তাকে বাদ দিতে বলছেন। আর যদি অন্য কাউকে বলা হয়, তাহলে পরে তারা তো দল হয়েছে পরে, আবার এই উপদেষ্টার থেকে একজন গিয়ে কালকে নাহিদ গিয়া আহ্বায়ক হয়েছে। মানুষে মনে করবে আমি এনসিপি করি। নো, আই চ্যালেঞ্জ, আমি আর্গুমেন্ট করতেছি। এভরিথিং মাস্ট বি লজিক্যাল। তো এখন প্রশ্ন হচ্ছে, দল হইলে পরে, উপদেষ্টা হইলাম আমি আগে, আপনি কি করে বলবেন? এখন কথা বললে, দেখা হইলে, আমার বন্ধু আমার সাথে আন্দোলন করছে, আমি উপদেষ্টা, তার সাথে কথা হবে না? আর হইলেই যদি হয়, তাহলে তো সে নিরপেক্ষ না, তাহলে আমার তত্ত্বাবধায়ক লাগবে না। কালকে সকালে আপনি চলে যান ইউনূস সাহেব, আমরা নির্বাচন করে নিই। অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাকে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। রয়েছেন আরিফুর রহমান আদিব, রয়েছেন আবু হেনা রাজ্জাকি এবং আজিজুল বারী হেলাল। আমি একটু আরিফুর রহমান আদিব, আপনার কাছে একটি প্রশ্ন করে রেখেছিলাম। আরিফ, সেই প্রশ্নটি আরেকবার একটু সঙ্গে আরেকটা জিনিস যোগ করি, সেই সঙ্গে যে আজকে সামান্তা শারমিন একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ আর জামাত মুদ্রার এপিটোপিট। কয়দিন আগে আপনারা বলতেন বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট। আসলে মানে এই মতগুলো এরকম চেঞ্জ হচ্ছে কেন? মানে কি এখনো ফাইনাল নেগোসিয়েশন হচ্ছে না? এটা নেগোসিয়েশন কিংবা চেঞ্জের বিষয়, মানে নাহিদের পোস্ট সেটাই বলে।
অভ্যুত্থান পরবর্তীতে আপনি দেখবেন যে জুলাই সনদকে কেন্দ্র করে আমাদের যে বক্তব্য, এমনকি নাগরিক পার্টি করার আগে আমাদের যে অবস্থানটা ছিল সেটা কিন্তু একই জায়গায় রিজিট আছে। নাগরিক কমিটি থাকতেই আমরা আমাদের বলেছিলাম যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এটার সর্বোচ্চ স্থায়ী সমাধানটা হচ্ছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। এরপরও জুলাই সনদ যখন কার্যক্রম শুরু হয়েছে ঐক্যমত কমিশনে, সেখানে আমরা বলেছি এই সনদের মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদকে সংস্কার হতে হবে। এবং সেখানে আমরা দেখলাম সর্বশেষ পর্যন্ত মৌলিক সংস্কারের যেই জায়গাটায় ক্ষমতার ভারসাম্য, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতার প্রশ্ন এবং অনেকগুলো আছে। এখন এখানে অনেকে বলতে পারে যে আসলে কি সংবিধান ঠিক হয়ে গেলে বাংলাদেশ রাষ্ট্র ঠিক হয়ে যাবে কিনা, কিন্তু সংবিধান ঠিক হয়ে গেলেই বাংলাদেশের এইটা যে ঠিক হয়ে যাবে সেটা অন্যতম একটা প্রথম ধাপ। বাকিটা তো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে, আপনার এখানের রাজনৈতিক অর্থনীতি কী হবে সেগুলো সকল দলগুলো সম্মিলিত চেষ্টায়। এখন বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন জামাতের বিষয়ে এই আলাপটা কেন আসে। জামাতের যে বিষয়টি হচ্ছে, জামাতকে আগে ঠিক করতে হবে যে তার যে তিনটি অবস্থান, সে তিনটি অবস্থানে যে কোনো একটি তাকে করতে হবে। তিনটি কি কি অবস্থান? হয় তাকে রাজনৈতিক সংগঠন হতে হবে, না হয় তাকে দাওয়া সংগঠন হইতে হবে, আর তার হচ্ছে যে গোয়েন্দা সংস্থার যে ভূমিকা থাকে একই সাথে সে গোয়েন্দা সংস্থার মধ্যে যে ভূমিকা পালন করে, এই তিনটি একসেট করার ফলে ফুল পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যেটা হচ্ছে যে প্রত্যেকটা দলের নেতাকর্মীদের ভিতর, সাধারণ মানুষের ভিতর নানা ধরনের সংশয় সন্দেহ তৈরি হয়। এই যে ধরেন জামাতের কয়জন আমলা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যখন বিএনপি তার জায়গা থেকে কিন্তু সন্দেহ করছে। কেন সন্দেহ করছে? কোনো আমলার যদি আচরণগত সমস্যা, এ মনে হয় গোপনে গোপনে জামাত করে। এই যে একটা লোক অন্য দল করে গোপনে গোপনে জামাত করতে পারে, কিংবা হচ্ছে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে, সেটা আমলা হোক, পুলিশ হোক, কিংবা অন্য রাজনৈতিক দলের মধ্যে থেকে হোক, এই ভূমিকার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে এটা হচ্ছে পরস্পরের প্রতি সন্দেহ হয়। আপনি কেউ বিএনপি করে, কিংবা কেউ হচ্ছে ধরেন আপনার আওয়ামী লীগ করে, কিংবা হচ্ছে এনসিপি করে বা অন্য দল করে, আপনি ডিরেক্ট তার আচরণ কিংবা হচ্ছে প্রকাশ্যে তার ভূমিকাটা বুঝতে পারবেন। বাংলাদেশে ধরেন এখন বিদ্যমান যে দলগুলো আছে, প্রত্যেকটা দলেরই প্রধান যারা, তারা কিন্তু সাবেক বাম সংগঠন করে। একেবারে বিএনপির মহাসচিব তিনিও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন, জামাতের আমির তিনিও জাসদ ছাত্রলীগ করছেন, এবং অনেকগুলো দলেরই হচ্ছে এই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন। উপদেষ্টাদের অনেকেই সেই সময় জাসদ করা এই জায়গাটাকে। কিন্তু দেখেন এই যে সে ছাত্র ইউনিয়ন থেকে বিএনপির সেক্রেটারি হয়েছেন, এটা কিন্তু একবার প্রকাশ্যে দিয়ে হয়েছে। কিন্তু জামাতের ক্ষেত্রে যেটা হয়েছে যে তিনি যে অন্যের মধ্যে যে এই আপনার হচ্ছে যে ইনফিলট্রেট করেন, এইটা হচ্ছে যে পুরো রাজনৈতিক অঙ্গনে এই সংশয় সন্দেহটা আরো বেশি তৈরি করে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে সে একই সাথে আপনার যখন দলীয়ভাবে সে যখন ব্যর্থ হয়, তার দলের সিদ্ধান্তটা যখন ব্যর্থ হয়, তিনি সেটা হচ্ছে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি এটার থেকে নিস্তার পাইতে চান। দলের লিডারশিপের যে ব্যর্থতা, সেটার জন্য কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আসে না, বলেন যে এটা আল্লাহর ইচ্ছা হয়ে গেছে, আমরা আল্লাহর জন্য করেছি, সেই জায়গা থেকে। আপনি মনে করেন এই যে এখন যেসব বক্তারা জামাতে সরাসরি নমিনেশন পেয়েছে, সে কিন্তু ওয়াজ করতে যায়, দাওয়ার কাজ করতে যায়, কোরআন হাদিসের ব্যাখ্যা করে মানুষকে ইসলামের পথে আসে, কিন্তু একই সাথে সে এক দুইটা বক্তব্য জামাতের পক্ষে দিয়ে দিচ্ছে। এখন আপনি একই সাথে ধর্মীয় কাজ করবেন, আবার সেটাকে পলিটিক্যালি হচ্ছে আপনার পার্টির দিকে মুভ করানো, এবং আপনি বয়ান দিবেন যে হচ্ছে আমার ভোট দেওয়া ইমানি দায়িত্ব, এবং সেই ইমানি দায়িত্ব আপনি যদি জামাতের প্রতি না করেন তাহলে আপনার ইমান থাকবে না। ফলে এই যে মানুষকে পরিপূর্ণভাবে হচ্ছে একটা তাকে হচ্ছে দ্বিধার মধ্যে ফেলে দেয় যে তোমার হচ্ছে ইমান থাকবে কিনা। মানুষ তো হচ্ছে ধর্মের প্রতি দিন শেষে সবাই তো সারেন্ডার করে, ধর্মের প্রতি তার একটা জায়গা থাকে। এই জায়গা থেকে হচ্ছে মূলত আপনার তিনটা ভূমিকার কারণে মূলত এই প্রশ্নগুলো হাজির হয়েছে রাজনৈতিকভাবে, এবং একই সাথে তার এই রাজনৈতিক অবস্থানগুলো নিয়ে অনেকে কনফিউশন আসছে। আদিব, আপনার কাছে একটু এইটা নিয়ে প্রশ্ন করি। সেটি হচ্ছে, আপনি বললেন যে জামাত একদিকে রাজনৈতিক অ্যাক্টিভিটিস করে, সংগঠনের কাজ করে, আরেক দিক দিয়ে দাওয়ার কাজ করে, আর একদিক দিয়ে গোয়েন্দা। এখান থেকে তার সরে আসতে হবে, তার রাজনীতি অন্যভাবে করতে হবে। আপনি বলার কি, আপনার রাজনীতি কিভাবে সেটা আপনি করবেন? জামাতের রাজনীতি আওয়ামী লীগ যেমন বিএনপির রাজনীতি ঠিক করে দিত, আপনারাও কি জামাতের রাজনীতি ঠিক? না, আমরা জামাতের রাজনীতি ঠিক করে দিব না, কিন্তু এখানের রাজনৈতিক যে প্রেক্ষাপট, গোয়েন্দাগিরি করা তো কোনো কৌশল হতে পারে রাজনীতি না, এটা রাজনৈতিক কৌশল না, এটা হচ্ছে কূটকৌশল। আপনি দেখেন আমাদের এখানকার রাজনৈতিক ভাবে যেটা মানে হচ্ছে আপনার দূরত্বমি করে, কিংবা হচ্ছে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা বলে, রাজনীতির শেষ কথা বলে না, এগুলো আসলে বলে যেটা হয় কি জনগণকে বোকা বানানো কিংবা জনগণকে ধোঁকা দেওয়া। ফলে এই যে রাজনৈতিক পুরনো সংস্কৃতি, যেটাকে আপনারা হচ্ছে ধরেন অনেক অভিজ্ঞতার ছলে কিংবা হচ্ছে নানাভাবে বলে, যেমন সে এখন যে আন্দোলনটা করতেছে যে ধরেন ফুল পিয়ারের, সে নিজেও কিন্তু এই আন্দোলনের প্রতি স্যাটিসফাইড না। তাহলে এই যে ধরেন একটা মেকি আন্দোলনে সে ঢুকে গেল, এবং ঢুকে জামাত তো এটা ধারে, এটা সবাই জানে, যদি জামাত বলে যে আমি পিয়ার ছাড়া নির্বাচনে যাব না, এটা সে চাইলে পিয়ার আদায় করে নিতে পারবে, বা সেই পরিস্থিতি বা শক্তি তার আছে, কিন্তু সে সর্বোচ্চ শক্তি দেওয়া করছে না। তার মানে কি, সে জনগণকে দেখাচ্ছে যে দেখো আমি আন্দোলন করতেছি,
কিন্তু সে আবার কিন্তু নেগোসিয়েশনের জন্য হচ্ছে দরজা খোলা আছে। ফলশ্রুতিতে আপনি যেটা আন্দোলন করবেন আন্দোলনের মতন করে, কিন্তু তার এই জায়গা থেকে এক্সিট পয়েন্টটা কি হবে, ফলশ্রুতিতে সে কিন্তু এখন নানা ধরনের অবস্থানটা তার কিন্তু বারবার পরিবর্তন করতে হচ্ছে। সেই জায়গাটায় আসলে মূলত এই সন্দেহগুলো। পিয়ার নিয়ে যেহেতু বললেন, একটা প্রশ্ন রেখেই যায়, আপনি পরে এসে উত্তর দিবেন। সেটি হচ্ছে যে আপনারা বলছেন জামাতের এই পিয়ারের ব্যাপারটা, জামাত আমি যতটুকু জানি 2 কক্ষেই পিয়ার চেয়েছে, আপনারা শুধুমাত্র উচ্চ কক্ষে চেয়েছেন। এছাড়া জুলাই মানে সনদ নিয়ে জামাতের সাথে আপনার কোন জায়গায় দ্বিমত আছে একটু বলবেন, পরে শুনবো। আবু হেনা রাজ্জাকি ভাই, আপনার কাছে একটু, আপনি রাজনৈতিক বিশ্লেষকও বটে, আগে বলেছিলাম আইনজীবী, এখন একটু বলি যে এই যে বিএনপি, জামাত এবং এনসিপির ত্রিভুজ, কি বলবো এটা, বিরহ বা মানে কখনো এর সঙ্গে কখনো, এটার কারণটা কি আসলে? শোনেন, রাজনীতিতে সমীকরণ বারবার চেঞ্জ হয়। রাজনীতির থিওরি হইলো যে কানায় চাই চোখ, আমি যাব ক্ষমতায়। এটা হলো বাংলাদেশের রাজনীতির কথা বলতেছি। আর যদি আমার মতো একটা সহজ সরল লোক হয়, রাজনীতি মানে কি, আমি রাজনীতি করতেছি, কেন করতেছি, এই যে আমি বলতেছি, আমার বক্তব্য রাখতেছি, সারা দেশের কেউ যদি আমার 2টা শব্দ রিসিভ করে, দ্যাট ইজ মাই পলিটিক্স। আর পাওয়ার পলিটিক্স কিন্তু কোনো রাজনীতি নয়, ওটা হলো পাওয়ারে যাওয়া। আপনি পাওয়ারে যাইতে হবে কেন? আপনার কাজ যদি আরেকজন দিয়ে করাইতে পারেন, আপনার যাওয়ার কামটা কি? কিন্তু এখন যদি মনে করেন আপনার টাকাটা আপনার গিয়ে রোজগার করতে হবে, তাহলে আপনার পাওয়ারে যাইতে হবে, সেটা ভিন্ন কথা। এই যে আপনি সামন্ত বললো, সামন্তর কথাই তো সামন্তা, যে আওয়ামী লীগ আর জামাত একটা এপিটোপিট, মানে আতাত হতে পারে, বিষয়টা এরকম। আপনি যদি দেখেন বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন আমরা দেখছি দ্বিদলীয় শাসন। দ্বিদলীয় শাসন মানে আওয়ামী লীগ অথবা বিএনপি, একজন ক্ষমতায় একজন অপোজিশনে। এই আওয়ামী লীগ বিএনপির দ্বিদলীয় শাসনের মধ্যে সবচেয়ে দুর্গন্ধযুক্ত যে পার্টিরা রাজাকার, তাকে কিন্তু তারা সবাই ব্যবহার করছে, এবং ওই সময় কিন্তু সে বার্গেনিং ফ্যাক্টর, ডিসাইডিং ফ্যাক্টর হয় ওই যখন দুই দল সব নির্বাচনে। তা আজকে যখন বিএনপি আর জামাত আছে, তাহলে ডিসাইডিং ফ্যাক্টর কে হবে? এনসিপিকে আমি ধরলাম না, এনসিপি নতুন পার্টি, এখন ডিসাইডিং ফ্যাক্টর কে? আওয়ামী লীগ নিষিদ্ধ, তার ভোটারের ভোট তো নিষিদ্ধ নয়, কথাটা বোঝার চেষ্টা করেন। 1 নম্বর, ভোটারের ভোট নিষিদ্ধ নয়, সুতরাং আজকে আওয়ামী লীগ ডিসাইডিং ফ্যাক্টর। এখন আওয়ামী লীগ কোন দিক যাবে? এখন আসেন, আওয়ামী লীগ কিন্তু এইটা চাইবে না যে 2/3 মেজরিটি নিয়ে একটা লম্বা সময় কেউ ক্ষমতায় থাকুক, কারণ উনি 15-16 বছর থাইকে উনি কী করছেন এটা উনি জানেন। সুতরাং এখন যদি অন্য কেউ আবার সুযোগ পায় যে টানা এরকম 2/3 মেজরিটি নিয়ে 2-3টা টার্ম থাকে, তাহলে তার রাজনীতি আস্থা করে নিক্ষেপ হবে তার দলের। সুতরাং সে কিন্তু চাইবে না, আমার বক্তব্য বলছি, সে কিন্তু চাইবে না কেউ 2/3 মেজরিটি নিয়ে লম্বা সময় থাকুক, আর সেক্ষেত্রে তার ভোট অন্যদিকে গেলে যেতেও পারে। এখন সামান্তা এই চিন্তা করে বলছে কিনা তা আমি জানি না, কিন্তু আমি মনে করি, কারণ ডিসাইডিং ফ্যাক্টর কি? ডিসাইডিং ফ্যাক্টর আওয়ামী লীগের ভোট, এইটুকুই। এখন আসেন, এনসিপির রাজনীতিতে কোনো অবস্থান থাকুক, এইটা যে চায় না সে কে? আওয়ামী লীগ। কেন আমি বলি, আমরা কিন্তু সবাই জুলাই আন্দোলনের দাবিদার, আমি, আপনি, সে, আমরা সবাই কিন্তু আমরা বলি আমরা জুলাইয়ের আন্দোলন, অফকোর্স। বাট আওয়ামী লীগ যে পতিত সরকার, তার কাছে কিন্তু আমরা সবাই আসামি। মানে বিএনপি বলেন, এনসিপি বলেন, অমুক বলেন, রাম শাম যদুমধু, সব কিন্তু তার কাছে আসামি। এখন একমাত্র কিন্তু আওয়ামী লীগই একমাত্র লোক বলতে পারে পারফেক্টলি যে তার ক্ষতি সবচেয়ে বেশি কে করছে, ক্ষমতা থেকে হারানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা কাদের ছিল, এই কথাটা জুলাই যোদ্ধা কারা, এটা বলার একমাত্র অধিকারী তাদের, কারণ তারা জানে কোন অ্যাকশনে কি হয়েছে। আমি যতই দাবি করি না কেন, কোনো লাভ হবে না, একমাত্র আওয়ামী লীগ জানে। এবং আওয়ামী লীগের যে এনসিপি, মানে তখনকার ছাত্র আজকের এনসিপি শত্রু, এতে কোনো ডাউট নাই। এখন সে কখনোই চাইবে না যে এনসিপির মতো লোকের একটা অবস্থান হোক। সেদিক থেকেও যদি গোপনে আতাত করে থাকে, তলে তলে মেট্রিক পাস করে থাকে, জামাতের যদি বুঝায় আওয়ামী লীগ, বুঝাইতে পারে, আর সেক্ষেত্রে এটাকে চূড়ান্ত করার জন্য দরকার নাই আমার এনসিপি, সেই ডায়লগ দিতেই পারে, বাবার আগে ছেলের হাঁটতে নেই বলতেই পারে। কারণ সে যদি গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, জামাত আর কিছু না হোক, আওয়ামী লীগের ভোট পাইলে কোনো সন্দেহ নাই যে একটা শক্ত বিরোধী দল হবে। তো পার্লামেন্টের শক্ত বিরোধী দল আর বাইরে শিক্ষা জগৎ তার শিবিরের মাধ্যমে, তাহলে তো একাকার। সুতরাং সরকারের উপরে বল প্রয়োগ করা তার জন্য সহজ হবে, এবং এই ফলাফল যাবে আওয়ামী লীগের পক্ষে। কারণ আওয়ামী লীগ চায় না কোনো উপযুক্ত সরকার আসুক এবং তার মতো 15 বছর থাকুক। ওকে, আমরা একটা ব্যাপারে একটু হেলাল ভাই আপনার একটু মত চাই। সেটা হচ্ছে যে একটা সময় মনে হচ্ছিল যে এনসিপির সঙ্গে বিএনপির, এখন জামাতের সঙ্গে যেরকম, এরকমই অনেকটা মনে হচ্ছিল, এবং এনসিপির পক্ষ থেকে বিএনপিকে বেশ সমালোচনা কড়াভাবে করা হচ্ছিল। তো এখন সেটা দেখা যাচ্ছে যে এনসিপি এবং জামাতের মধ্যে যে এক ধরনের রাজনৈতিক উত্তাপ, তা সেটাই কি বিএনপি কিছুটা উপভোগ করছে? না, বিএনপি তো এই সমস্ত বিশেষ করে জামাত তো প্রথম সারির কোনো রাজনৈতিক দল না। এখন তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন হয়েছে। এখন সে
ফার্স্ট ডিভিশনে খেলতে চায়, এতদিন ছিল পাইনিয়ার লিগে। কারণ আওয়ামী লীগের যে পরাজয় বা আওয়ামী লীগের যে অভিশপ্ত রাজনীতি, এই যে রাজ্জাকি ভাই বললো যে আমাদের এনসিপির ভাইরাই তাদের মূল শত্রু, তাদের মূল শত্রু তারাই। ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো কিন্তু আওয়ামী লীগ শেষ হয়েছে, তাই না? টোটাল জনগণ এই ফ্রাঙ্কেনস্টাইনের দানবকে, তারাই ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে, তারা শেষ হয়েছে। অর্থাৎ তাদের শত্রু শুধু এনসিপি না, টোটাল জনগণ। এইটা বললে মনে হয় রাজ্জাকি ভাই আরো ভালো হতো জিনিসটা। এখন বক্তব্য হলো, এখন বক্তব্য হলো যে এই জামাত ইসলাম এখন দ্বিতীয় প্রথম শ্রেণীতে উঠে এসে দেখবেন তারা বিভিন্ন রকম রাজনৈতিক বয়ান তৈরি করছে। আমি কিছুক্ষণ আগে একটা টেলিভিশনে বলে আসছি যে আমাদের দেশে রাজনীতি হোসেন মোহাম্মদ এরশাদ সকালে এক কথা বলতো, বিকালে আর এক কথা বলতো, এবং শেষ পর্যন্ত যায় তিনি কি সিদ্ধান্ত নেবেন স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানতেন না। তা জামাত ইসলামের রাজনীতিটা দেখেন যে পিআর ছাড়া সনদে সই করব না, পিআর ছাড়া নির্বাচন, সেই সনদে সই করলেন। 86-এ বলছিল না যে যারা নির্বাচনে যাবে যারা জাতীয় বেঈমান, শেখ হাসিনার সাথে নির্বাচনে গেলেন না জামাত। অর্থাৎ এই যে দ্বিতীয় সারির একটা রাজনৈতিক দল প্রথম সারিতে উঠে এসে এরকম অনেক রাজনৈতিক তর্ক বিতর্ক তুলবে। বিএনপির সামনে মূল লক্ষ্য হলো দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং দেশকে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বিএনপি ফেল করা মানে কিন্তু বাংলাদেশ ফেল করা, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে, আপনার আমরা ধরে নিতে পারি যে হয়তো যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, হয়তো বিএনপি কারোর সাথে জোট করে হোক বা একত্রে হোক, এককভাবে হোক ক্ষমতার আপনার সরকারে আসবে। সেই সরকার যদি ফেল করে তাহলে বাংলাদেশ ফেল করলো না। এই জন্য বিএনপির হাতেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আপনার গণতন্ত্রের রক্ষা কবচ। বিএনপিকে আমরা এই দিকে যাচ্ছি। এনসিপি কি বললো, জামাত কি বললো, এদের নিয়ে আমরা বলছি ঐক্যের একটা সরকার গঠন করব। এখন আপনি বলছেন, প্রথমে আমার একটা প্রশ্ন করেছিলেন যে প্রশাসনে জামাতের এত স্যাচুরেশন হয়েছে, আপনারা কি করছেন? আমি এই জায়গায় একটু কথা বলতে চাই। আপনারা যে একটা মোসাদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, ওদের উপর একটা বই আমি পড়েছিলাম, মোসাদ দ্য গ্রেটেস্ট মিশন অফ দ্য ইসরায়েলি সিক্রেট সার্ভিস। এই বইয়ের যদি কেউ পড়ে থাকেন, সে বইয়ের চ্যাপ্টার 1-এ কিং অফ শ্যাডোস একটা অধ্যায় আছে। সেখানে লিখছে যে একজন প্যালেস্টাইনি গেরিলা, তিনি একটা টর্পেডো বোট মানে স্পিড বোট নিয়ে গাজা উপত্যকায়, ভূমধ্য সাগরের গাজা ওই একটা উপত্যকায় ছেলেমেয়েরা খেলছে, সেখানে যায় বলছে যে আমাকে ইসরায়েলি পুলিশ বা ইসরায়েলি মিলিটারি আমাকে ধাওয়া করছে। এরকম 4-5 জন আপনার প্যালেস্টাইনি গেরিলা, তাদেরকে ওই প্যালেস্টাইনি ছেলেরা খেলছে, তাকে এক জায়গায় লুকিয়ে রাখছে। কিছুক্ষণ পর দেখলাম হ্যাঁ একটা ইসরায়েলি টর্পেডো বোট আসছে, এখানে এরকম এই প্যালেস্টাইনিরা আসছে। তো বাচ্চারা যেহেতু প্যালেস্টাইনের লোক, ওরা বলছেন না। পরে দেখা গেছে ওই যে লোকগুলো বাচ্চাদের কাছে আশ্রয় নিচ্ছে, ওরাই আসলে ইসরায়েলি গেরিলা ছিল, বুঝছেন? ওরা এই প্যালেস্টাইনের ভিতরে ঢুকে আপনার ওইখানে যারা প্যালেস্টাইনি যোদ্ধা ছিল তাদেরকে সব গ্রেফতার করে। বিভিন্ন এই চ্যাপ্টারটা, যে কিং অফ শ্যাডোজ চ্যাপ্টারটা পড়লে দেখবে এই জামাতে ইসলাম এমন গুপ্ত রাজনীতি করেছে যে মাও সেতুং বলতো যে আপনার বিপ্লবীদেরকে পানির মধ্যে মিশে থাকতে হবে। মাও সেতুংয়ের এই থিওরিও ফেল করেছে জামাতের এই গুপ্ত রাজনীতির কাছে। আপনি দেখেন যে 17 বছর আমরা সবাই আন্দোলন করেছি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর 17 বছর এই জামাতের বিভিন্ন নেতা কর্মীরা বিশেষ করে তাদের একটা সেক্টর আন্দোলন করেছে, আর একটা অংশ কেউ ছাত্রলীগের ভিতরে, কেউ আওয়ামী লীগের ভিতরে, প্রশাসনে কেউ আওয়ামী লীগের ভিতরে আপনার গুপ্তভাবে থেকে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তার একটা বড় প্রমাণ, রাকসুতে তার একটা বড় প্রমাণ, চাকসুতে তার একটা প্রমাণ। এতদিন করতো ছাত্রলীগ, 5ই আগস্টের পরে সব ছাত্র শিবির এলাকাগুলোতে আমি দেখলাম যে এত মিডিয়ার আপনাদের যে বিষয়টি, বক্তব্যগুলো আপনারা জাস্ট ফেসবুক ফ্যান ফলোয়ার দেখে মূলত তাদেরটাই দলীয় বক্তব্য নেন। ঐক্যমত কমিশনে যখন প্রথমে গেছে এই বক্তব্য আমার আরও 2 থেকে 3 মাস বা আমাদের অনেকেই দিয়েছেন, কিন্তু সেটা ওইভাবে হচ্ছে আপনাদের জায়গার থেকে গুরুত্ব দেওয়া হয়নি। ওকে, আরেকটা ব্যাপার একটু আপনি আমাকে যদি বলতেন। আমরা আজকে দেখেছি যে একটি সংবাদে নিউজও হয়েছে যে চিটাগাংয়ে আওয়ামী লীগের অফিসে দখল করছে এখন এনসিপি, মানে এটা কারণ কি? আপনারা কি এই রাজনীতি চাচ্ছেন? না, এখানে দখলের বিষয়ে আপনি যেটি বলছেন, আমি কিছুক্ষণ আগে আমার নিউজটা এসেছে যে সম্ভবত চট্টগ্রামের কোন একটা নির্দিষ্ট বিল্ডিং আছে যেখানে অধিকাংশ রাজনৈতিক দলেরই এরকম অফিসগুলো আছে।
তো ফলশ্রুতিতে এখানের বিষয় যেটি আমাদের একজন সমন্বয়কের নামও আসে, আমাদের দল থেকে এখনো বিস্তারিত জিনিসটা জানা হয়নি, তাদের সাথে আলোচনা করে বিষয়টি বিস্তারিত জানা হবে। তবে দখলের ক্ষেত্রে এখানে দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সারা বাংলাদেশে যতগুলো রাজনৈতিক কার্যক্রম চালানোর জন্য যে সম্পত্তিগুলো আছে, এটা আপনি দেখবেন বিএনপির স্থায়ী কমিটি গয়েশ্বর ভাই বলছেন অধিকাংশ সম্পত্তি রাজনৈতিকভাবে যেগুলো পড়েছিলেন দখল করা। ফলশ্রুতিতে এই অফিস যদি ওই রকম দখলকৃত হয় তাহলে সেটা রাষ্ট্রের উচিত, রাষ্ট্রের এখন সেই দখল রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, সরাসরি দলীয়ভাবে এটা নেওয়া উচিত না। মানে আপনি যদি উদাহরণ দেন, আমাদের পুরো লাস্ট 10 মান্থে এই আমাদের পথ চলায় দুটো জায়গায় শুধু এই সমস্যাটা হয়েছে, এক আজকের এই চট্টগ্রাম, 2 নম্বর যেটি হয়েছে ভোলায় একটা উপজেলা পর্যায়ে হবে, শুধুমাত্র এই দুটি হয়েছে। যেহেতু পুরো স্পটলাইট জাতির প্রত্যাশা এনসিপি বক্সার বৈষম্যের উপরে, তার ফলে এইটাকে বেশি দেখা যায়। আরেকটা বিষয় জাস্ট বলি যে দেখেন আপনি জামাতের একটা প্রোপাগান্ডা ছিল যে 158 জন, আচ্ছা আমরা জামাতের আজকে না যাই, শুধু জামাত না, জামাত নিয়ে আলোচনা 102 জন সমন্বয়ক শিবিরের এই প্রচারণটা তারা করাইছে। আপনি দেখবেন বৈষম্যের অনেক জায়গায় নেতৃত্ব সাবেক ছাত্রদল ছিল, শিবির ছিল, ছাত্র ইউনিয়ন সবগুলো ছিল, কিন্তু এই বৈষম্যের ব্যানারে যখন কোন একটা অকারেন্স ঘটে তখন এটা শুধু বড় আকারে না, অবশ্যই ছিল। তাহলে আপনি সেই অপরাধের দায়টা, বৈষম্যর যখন কেউ অপরাধ করে সেই দায়টা আপনি